মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, প্রাইমারিকে সর্বোচ্চ অগ্রাধিকার, শিক্ষক শিক্ষার্থীর প্রযুক্তি সহায়তা এবং শিশুদের জন্য মিড ডে মিল। যুবকদের জন্য থাকবে বাস্তব সুযোগ, টেকনিক্যাল ও ভাষা দক্ষতা, স্টার্ট কাজ পায়। খেলাধুলাকে আমরা পেশা বানাবো, জেলা উপজেলায় অবকাঠামো প্রশিক্ষণ বাড়াবো, প্রতিভা যেন হারিয়ে না যায়। পরিবেশ ও জলবায়ু সহনশীলতায় নদী, খাল খনন, পুনর্খনন, বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এগুলো হবে অগ্রাধিকার। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের জন্য প্রশিক্ষণ ও সম্মান ভিত্তিক কল্যাণ ব্যবস্থা থাকবে, যাতে বিভাজন নয়, ঐক্য গড়ে ওঠে। আর ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগে আমরা এগোবো। আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, ই কমার্স হাব এবং মেড ইন বাংলাদেশ রপ্তানি সম্প্রসারণ, যাতে বাংলাদেশ বিশ্ববাজারে আরো শক্তভাবে দাঁড়াতে পারে। এগুলো কাগজের কথা শুধু নয়, এগুলো মানুষের বাজারের থলে, হাসপাতালের বিছানা, সন্তানের স্কুল, যুবকের চাকরি আর নারীর নিরাপত্তা। এগুলো আমাদের আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের ইস্তেহার। ভাই ও বোনেরা, জনাব তারেক রহমান সত্যিকারের ত্যাগ মানে কি সেটা না জানলে এই নেতৃত্বের মূল্য বোঝা যাবে না। তিনি কি ত্যাগ স্বীকার করেছেন। তিনি বছরের পর বছর মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা, নির্বাসনের কষ্ট সহ্য করেছেন। পরিবারের উপরে নেমে এসেছে সীমাহীন চাপ। তার মা আমাদের আপসীন নেত্রী এবং এদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন, অসুস্থতা নিয়েও সংগ্রাম করেছেন। এই পরিবার বাংলাদেশের গণতন্ত্রের জন্য নিজেদের ব্যক্তিগত শান্তি পুরোপুরি বিসর্জন দিয়েছেন। শুধু শান্তি না, জান মাল সবকিছু বিসর্জন দিয়েছেন। এবং সেই অগ্নি পরীক্ষার মাধ্যমে আজকে আমরা পেয়েছি আমাদের নেতা আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। জনাব তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করেন। রাষ্ট্রপতি জিয়া ছিলেন সাহসের প্রতীক, যিনি যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্র পরিচালনায় এসে বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছিলেন। সাধারণ মানুষের ভাষা, সাধারণ মানুষের আশা ভরসাকে রাজনীতির কেন্দ্রে এনেছিলেন। আজ জনাব তারেক রহমান সেই একই সাহস, অন্যায়ের সামনে মাথা নত না করার সাহস, সেই ধারাই বহন করছেন। আমাদের দায়িত্ব হচ্ছে সেই নেতৃত্বর হাত আরো শক্তিশালী করা। আমি এখন একটু আমার কথায় আসি। আমি ববি হাজ্জাজ, আমি একজন শিক্ষক। আমি রাজনীতিকে দেখেছি ক্লাসরুমের চোখে, যেখানে প্রশ্ন করা শেখাতে হয়, যুক্তি শেখাতে হয়, সত্যের পাশে দাঁড়াতে হয়। আর গত 1.5 দশক ধরে আমি এক কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে আপসীনভাবে লড়াই করে এসেছি। আমি গুমের শিকার হয়েছি, আমাকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়া হতে বাধ্য করেছে। আমি দেখেছি রাষ্ট্রযন্ত্রের নির্দয় নির্যাতন, দেখেছি পুলিশের টর্চার, আর দেখেছি দলীয় সশস্ত্র ক্যাডারের পরিকল্পিত হামলা। সবকিছুই দেখেছি, সহ্য করেছি। অনেকে বলেছিল সমঝোতা করো, চুপ করে থাকো, সুবিধা নাও। আমি করিনি, কারণ আমার সামনে একটি শপথ ছিল, সবার আগে বাংলাদেশ, যেই স্বপ্ন জনাব তারেক রহমান আমাদের সকলকে দেখিয়েছেন। আমার কাছে ক্ষমতা নয় দেশ, পদ নয় জনতা, ব্যক্তিগত লাভ নয় জনস্বার্থ। যেই দর্শন আজকে আমাদের সামনের প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান ধারণ করেন। ভাই ও বোনেরা, আজ আমি কথা বলছি মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের ঢাকা 13 এই আসন নিয়ে, এবং এই আসনের বাস্তবতা নিয়ে, যেটা আমরা প্রতিদিন হারে হারে টের পাই। এলাকার সবচেয়ে বড় সমস্যাগুলো ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং,
নারী নিরাপত্তার সংকট, গ্যাস সংকট, রাস্তা ভাঙা, রাস্তা নেই, বর্জ্য, দুর্গন্ধ, ধুলো ও পরিবেশ দূষণ, সেবা নিতে হয়রানি, আইনি শাসনের অভাব। আমি আজ আপনাদের সামনে আমার 9 দফা স্থানীয় অঙ্গীকার তুলে ধরছি মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের বাস্তব সমস্যার সমাধানে। এবং এই 9 দফা অঙ্গীকার তৈরি হয়েছে যে জবাবদিহিতামূলক গণতন্ত্র স্বপ্ন, আগামীর বাংলাদেশের স্বপ্ন, সবার আগে বাংলাদেশের স্বপ্ন জনাব তারেক রহমান আমাদেরকে দেখিয়েছেন, সেই স্বপ্নের আলোকে আমাদের প্রথম অঙ্গীকার এলাকায় শান্তি শৃঙ্খলা, নাগরিক সেবা ফিরিয়ে আনবে। চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স। এলাকায় থাকবে 24/7 অভিযোগ গ্রহণ ও ফলো আপ সিস্টেম। আর চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত অভিযান নিশ্চিত করব। কারো পরিচয় বড় কথা নয়, আইন শক্তভাবে মানা হবে। এখানে নিরাপত্তা মানে শুধু পুলিশি উপস্থিতি নয়, এটা পরিকল্পনা। তাই আমরা গড়ব কমিউনিটি সেফটি সিস্টেম। পাড়া মহল্লায় স্ট্রিট লাইটিং, বাজার স্টপেজে সিসিটিভি, স্কুলের সামনে নিরাপত্তা ভলান্টিয়ার টিমস। ছিনতাই ডাকাতি রোধে হটস্পট ম্যাপিং করে নিয়মিত টহল হবে। আর জরুরি ঘটনায় দ্রুত রেসপন্স নিশ্চিত করা হবে। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে সবচাইতে কঠোর। অপরাধীকে ধরে আইনের আওতায় আনবো, একজনকেও ছাড় দেয়া হবে না। কোন ধরনের পৃষ্ঠপোষকতা এই এলাকায় আর চলবে না ইনশাআল্লাহ। কেউ যদি অপরাধ করে তার জন্য থাকবে কঠোর আইনগত ব্যবস্থা। কিন্তু একই সাথে আমরা কিশোরদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য কাজ করব। যেমন অপরাধীকে ছাড় দিব না, তেমন তরুণরা যেন নতুন ভাবে নিজেদের জীবন তৈরি করতে পারে সেই ব্যবস্থা ও স্কিল ট্রেনিং থেকে শুরু করে উদ্যোক্তাদের আরো কিভাবে আমরা এনথুজিয়াস্টিক করতে পারি সেই ব্যবস্থাও আমরা করব। গ্যাস সমস্যা এটা শুধু ভাগ্যের ব্যাপার না, এটা ব্যবস্থাপনার ব্যর্থতা। আমরা তিতাস ও সংশ্লিষ্ট সংস্থার সাথে নিয়মিত প্রেসার মনিটরিং, লিকেজ রিপেয়ার, অবৈধ সংযোগ বন্ধ আর কোন এলাকায় কখন কাজ হবে তার শিডিউল প্রকাশ করব। এরপর আসে রাস্তাঘাট, ফুটপাথ, ড্রেনেজ। আমি আপনাদেরকে আজকে এখানে দাঁড়িয়ে ওয়াদা দিচ্ছি, প্রথম 180 দিনে আমরা প্রধান সড়ক, স্কুল, হাসপাতাল, মার্কেটের রুট সকলগুলো মেরামত করব ইনশাআল্লাহ। ফুটপাথ চলাচলযোগ্য করব আর ড্রেনেজ পরিষ্কার করব। এই 3টা পাবে অগ্রাধিকার। জলাবদ্ধতা কমাতে খাল, ড্রেন নিয়মিত পরিষ্কার হবে, শুধু উৎসবের আগে নয়। পরিচ্ছন্নতা নিয়েও আর ঢিলেমি চলবে না। বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পয়েন্ট, আলাদা আলাদা সংগ্রহ জায়গা। যেখানে সমস্যা নতুন করে দেখা দেবে সেখানে আমরা দ্রুত ব্যবস্থা নেব। ধুলো আর পরিবেশ নিয়ে আমাদের স্পষ্ট স্লোগান, শ্বাস নেয়ার অধিকার এখন আমাদের বাস্তবায়ন করতে হবে। নির্মাণ কাজে ধুলা নিয়ন্ত্রণ, ভাঙা রাস্তা দ্রুত সংস্কার, নিয়মিত পানি ছিটানো, বৃক্ষরোপণ, এসব বাস্তব পদক্ষেপ আমরা নেব। কারণ পরিবেশ রক্ষার প্রশ্নে আমাদের শিশুদের ফুসফুসে বাঁচিয়ে রাখার প্রশ্ন। আর ব্যবসা বান্ধব এলাকা গড়তে আমরা লাইসেন্স হয়রানি, নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি এসব বন্ধ করব। কিন্তু সবচেয়ে জরুরি কথা জবাবদিহি। আমি আপনাদেরকে আজকে আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আপনারা যদি আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে এই অত্র এলাকার 7টি ওয়ার্ডে, প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে একবার ওপেন টাউন হল মিটিং করব, যেখানে সব নির্বাচিত জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন। জনগণ সরাসরি প্রশ্ন করবেন, অগ্রগতি দেখবেন, অভিযোগ তুলবেন এবং আমরা জনসম্মুখে হিসাব দিতে বাধ্য থাকব। আমাদের রাজনীতি হবে শুনে কাজ করার রাজনীতি, কথার না, কাজের রাজনীতি, ফলাফলের রাজনীতি। ভাই ও বোনেরা, এগুলো স্থায়ী অঙ্গীকার। আর জাতীয়ভাবে আমরা চাই গণতান্ত্রিক শাসন, ভোটের মর্যাদা, জবাবদিহি, আইনের শাসন। আমরা চাই যেন আর কোনো নেতা বা নাগরিককে গুম হতে না হয়,
যেন আর কোনো মার বুক খালি করে কাঁদতে না হয়, যেন রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি না হয়। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সব শক্তি দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। নির্বাচনকে অর্থবহ করব, রাষ্ট্রকে জবাবদিহিমূলক করার জন্য, বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য, প্রশাসনকে দলীয়করণ মুক্ত করার জন্য এবং মানুষের জীবনে সত্যিকার স্বস্তি আনার জন্য। আর শুনুন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, কিছু মিডিয়া আজ নানা প্রোপাগ্যান্ডা ছড়াতে ব্যস্ত। উদ্দেশ্য একটাই, মানুষকে বিভক্ত করা, ভয় দেখানো, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে চেষ্টা করা। আমি আপনাদের বলে দিচ্ছি, প্রোপাগ্যান্ডা ক্ষণস্থায়ী, জনগণের শক্তি স্থায়ী। আমরা গালি দিয়ে উত্তর দেব না, অপমান দিয়ে উত্তর দেব না, আমরা উত্তর দেব কাজ দিয়ে, চরিত্র দিয়ে, আর সবার আগে সত্য দিয়ে। এবং একই সাথে আমাদের দেশকে রক্ষা করতে হবে চরমপন্থা এবং উগ্রতার রাজনীতি থেকে, যেখানে ভিন্ন মত মানে শত্রু হিসেবে ধরা হয়, যেখানে নারীকে নিয়ন্ত্রণ, সংস্কৃতিকে দমন আর গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করা হয়। বাংলাদেশ কারো একচেটিয়া দেশ না, বাংলাদেশ আমাদের সবার। গণতান্ত্রিক নীতি জিতবে, জিততেই হবে, এবং এটার নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। বন্ধুগণ, আজ আমি আবারও কৃতজ্ঞতা জানাই জনাব তারেক রহমানকে। তিনি আমাদের সামনে একটি পরিকল্পিত স্বপ্ন রেখেছেন, আমরা সেই স্বপ্নের সৈনিক। এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে ভোটের দাম আছে? আপনি কি এমন এলাকা চান যেখানে সন্ধ্যায় বের হতে ভয় লাগবে না? আপনি কি চান আপনাদের সন্তানের স্কুল ভালো হোক, হাসপাতাল সেবা দিক, চাকরি হোক, বাজারে স্বস্তি আসুক? তাহলে আসুন আমরা একসাথে সকলে শপথ করি, সবার আগে বাংলাদেশ। চলুন একসাথে বলি, সবাই বলি, সবার আগে বাংলাদেশ। শেষ করার আগে আবারও আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের বীর সৈনিকদের এবং শহীদ সৈকতের পরিবার সহ জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা আপনাদের ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং এখন আপনাদের সামনে আমার শেষ আহ্বান, দিন বদলের এখনই সময়। আর মনে রাখবেন, যদি দিন বদলাতে হয় তাহলে একটা স্লোগান আজকে আমার সাথে ধরতে হবে, 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন। ধন্যবাদ ভাই ও বোনেরা। আমার বক্তব্য শেষ করার আগে আবারও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা, বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তার দূরদৃষ্টি, সাহস ও ত্যাগী আজকের এই গণতান্ত্রিক অভিযাত্রার সবচেয়ে বড় ভরসা। মাঠের এলাকাবাসী আমার কাছে মাঠের উন্নয়নের দাবি জানিয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা যদি আপনার সন্তান হিসাবে আমাকে আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচিত করে নিয়ে আসেন, এমন কোন উন্নয়নের চিত্র নাই যেটা আপনারা চাইবেন আর আমি করব না ইনশাআল্লাহ। আবারও বলছি, আমাদের নেতা জনাব তারেক রহমান, তার দূরদৃষ্টি, সাহস ও ত্যাগী আজকে এই গণতান্ত্রিক অভিযাত্রার সবচেয়ে বড় ভরসা। দেশকে নতুন ভাবে গড়ার যে সুস্পষ্ট রূপরেখা তিনি দিয়েছেন, আমরা সবাই সেই পথেই এগোতে প্রতিজ্ঞাবদ্ধ। এখন আপনাদের ভালোবাসা ও করতালির মাধ্যমে আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি জনাব তারেক রহমানকে, তিনি যেন আমাদের উদ্দেশ্যে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাদ, উপস্থিত এলাকার মুরব্বীবাসী, প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মা বোনেরা এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখন
ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এখন প্রিয় এলাকাবাসী, আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি এই যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে এই জনসভা আজ, সেজন্যই আমরা আজ এখানে একত্রিত হয়েছি। এই যে নির্বাচন, এই নির্বাচন অর্থাৎ কি? এই নির্বাচন হচ্ছে আপনার যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার আপনি আপনার মতন করে আপনি প্রয়োগ করবেন, অর্থাৎ আপনার রাজনৈতিক অধিকার আপনি প্রয়োগ করবেন। কিন্তু গত 16 বছর ধরে এই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। গত 16 বছর ধরে দেশে তথাকথিত কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আপনারা কি সেই নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন? পারেননি আপনারা। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে সামনে যে নির্বাচন হবে, আপনারা কি মনে করেন আপনারা ভোট দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনি আগামী নির্বাচনে যে ভোট দিতে পারবেন, এই যে আপনার যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবেন, এই যে এখন যে আপনার মনে যেটা হয়, যেই কথাটা আসে সেই কথাটা যে নির্ভয় আপনি বলতে পারেন, এই যে এই সুযোগটা যে বাংলাদেশের মানুষের সামনে এসছে, বাংলাদেশের প্রত্যেকটি ভোটার, প্রত্যেকটি নাগরিক সামনে এসছে, এই সুযোগটা তৈরি করার জন্য কিন্তু বহু মানুষ গত 16 বছরে প্রাণ দিয়েছে। বহু মানুষ গত 16 বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে। বহু মানুষ গত 16 বছরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। বিশেষ করে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের গণ অভ্যুত্থানে, সেই 2024 সালের জুলাই আগস্ট মাসে সেই স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য 1400 মানুষকে হত্যা করেছে, 20,000-এর মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে, হাজারের উপরে মানুষ অন্ধত্ব বরণ করেছে। এবং আজ আমাদের এখানে সেই সামনে জুলাই শহীদদের পরিবার, জুলাই আহত যোদ্ধারা আমাদের সামনে বসে আছে। এই যে প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো গত 16 বছরে জুলাই আন্দোলন ধরে গত 16 বছরে হাজারো হাজারে মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই যে তাদের আত্মত্যাগ, এই আত্মত্যাগ তো আমরা বৃথা যেতে দিতে পারি না। পারি কি? আমরা বৃথা যেতে দিতে পারি না। তারা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশকে স্বাধীন করেছি। 2024 সালের জুলাই যোদ্ধারা তারা নিজের জীবন উৎসর্গ করে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে সেই স্বাধীনতাকে তারা রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে মানুষ তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে। কিন্তু শুধু রাজনৈতিক অধিকার প্রয়োগ করলে আজকে চলবে না। আমরা বিগত 16 বছর কি দেখেছি? বিগত 16 বছর দেখেছি যে দেশের মধ্যে কতগুলো মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করা হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, এলাকার উন্নয়ন হয়নি, এলাকার ভাগ্যের পরিবর্তন হয়নি। যদি এলাকার ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার উন্নয়ন হতো, তাহলে আজকে এই যে ধানের শীষের প্রার্থী ববি হাজরা তার বক্তব্যে যেই কথাগুলো বলেছে, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে যেই কথাগুলো বলেছে, সেই সমস্যাগুলো তো থাকার কথা ছিল না। ছিল, সেই সমস্যাগুলো আছে বলেই প্রমাণিত হয় যে গত 16 বছর এই দেশে শুধু ঢাকা 13 নয়, বাংলাদেশের কোনো অঞ্চলেই কোনো কাজ হয়নি। শুধু কি কাজ হয়েছে? মেগা প্রজেক্ট হয়েছে। কোথায় কোথায় দুর্নীতি করা যায় সেভাবে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই নির্বাচনী জনসভা এবং 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে অর্থবহ করতে হবে। যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ এই পরিস্থিতি তৈরি করেছে, বাংলাদেশের মানুষকে এই সুযোগ তৈরি করে দিয়েছে, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং কি সেটা? সেটা হচ্ছে আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করতে হবে। কি কাজ সেটা? এই দেশকে
পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। এই দেশের ভাগ্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা একটি রাজনৈতিক দল, আমাদের দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মানুষ যাকে বিএনপি হিসাবে চেনে। প্রিয় ভাই বোনেরা, আমাদের দলের মার্কা কি? ধানের শীষ। এই ধানের শীষ, এই ধানের শীষ বাংলাদেশের মানুষের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে, যে আগামী দিন এই 12 তারিখে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 13 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে পরে এই ধানের শীষ এই দেশের মানুষের ভাগ্যের কিছু পরিবর্তনের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। একটি রাজনৈতিক দল হিসাবে, একটি নির্বাচনী জনসভা হিসাবে আজ আমি হয়তো এখানে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা আপনাদের সামনে বলতে পারতাম, কিন্তু আমি যদি তাদের গীবত গাই, তাদের সম্পর্কে যদি কথা বলি, আপনাদের কি তাতে কোনো উপকার হবে? মানুষের কোনো উপকার হবে না, এলাকার মানুষের কোনো উপকার হবে না, দেশের মানুষের কোনো উপকার হবে না। আজ দরকার কর্মসূচি দেশের জন্য, আজ দরকার কর্মসূচি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আজ দরকার পরিকল্পনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, আজ দরকার পরিকল্পনা দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেকগুলো পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। যেই পরিকল্পনাগুলো ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা যদি ধানের শীষকে বিজয় করেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, বিএনপি আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। আমরা সেই কাজগুলো করতে চাই যে কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব। আমরা এমন কোনো কাজ করতে চাই না, এমন কোনো কাজের প্রতিশ্রুতি আমরা দিতে চাই না যা মানুষের পক্ষে সম্ভব নয়। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, এই যে এই বাংলাদেশ, যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি, এই 20 কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে আজ নারী। আমরা যদি এই মা বোনদেরকে দেশের ভাগ্যের পরিবর্তনের, উন্নয়নের রাজনীতির সাথে যদি সম্পৃক্ত না করি, তাহলে কোনোভাবেই দেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা প্রথম ক্লাস থেকে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত উনি বিনামূল্যের ব্যবস্থা করেছিলেন। সেই বোনেরা, সেই মেয়েরা আজ শিক্ষিত হয়েছে। আজ আমরা আমাদের দেশের নারীরা ছেলেদের মতন সমান সমান হারে শিক্ষিত। কিন্তু শুধু শিক্ষিত হলে চলবে না। আগামী গত বিএনপি সরকার দেশের নারীদেরকে শিক্ষিত করেছে। আমরা সিদ্ধান্ত করেছি ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে আগামীতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটি খেটে খাওয়া মানুষের কাছে, প্রত্যেকটি খেটে খাওয়া গৃহিণী, পরিবারের গৃহিণীর কাছে, মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবার প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে, এবং ধীরে ধীরে এই সহযোগিতার মাধ্যমে সেই পরিবারটি আস্তে আস্তে স্বাবলম্বী হবে। একটি একটি করে পরিবার স্বাবলম্বী হবে। আস্তে আস্তে শত পরিবার, হাজার পরিবার, লক্ষ পরিবার, কোটি পরিবার ইনশাল্লাহ একদিন স্বাবলম্বী হয়ে উঠে দাঁড়াবে। পরিবার যখন স্বাবলম্বী হবে, গ্রাম স্বাবলম্বী হবে, উপজেলা স্বাবলম্বী হবে, জেলা স্বাবলম্বী হবে, বিভাগ স্বাবলম্বী হবে, এবং পরিশেষে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আজ আমরা এই বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এই দেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত। আজ এই জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদেরও বহু আত্মীয় স্বজন, পরিবার পরিজন আছে যারা গ্রাম দেশে বাস করেন, যারা কৃষির সাথে সম্পর্কিত আছেন না? বহু এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ। সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই।
কৃষক ভাইদের অর্থনীতিকে মেরুদণ্ড আমরা মজবুত করে গড়ে তুলতে চাই, যাতে কৃষক ভাইরা তাদের কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন। এবং এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সরকার গঠনে, ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা বাংলাদেশের সকল কৃষক ভাইয়ের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা, যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে কৃষক ভাইদের জন্য যে সকল সুযোগ সুবিধা থাকবে, বিনামূল্যে বীজ, বিনামূল্যে সার, বিনামূল্যে কীটনাশক ওষুধ সরাসরি আমরা কৃষক ভাইদের কাছে পৌঁছে দেব। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই মুহূর্তে বাংলাদেশে, সারা বাংলাদেশে যত কৃষক আছে তার মধ্যে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার একটি বিশাল সমস্যা আছে, সেই সমস্যাটি শুধুমাত্র এই এলাকায় নয়। আজান হচ্ছে? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আজান হচ্ছে, আমরা 1 মিনিট আজানের জন্য একটু বন্ধ রাখবো। এদিকে আজান না ওয়াজ হচ্ছে? ওয়াজ হচ্ছে? ও আচ্ছা, তাহলে কি বক্তব্য রাখবো? আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় যেরকম একটি সমস্যা আছে, সারা বাংলাদেশে এই সমস্যা আছে। কি সেই সমস্যা? সেই সমস্যাটা হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ যুবক আছে যাদের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু সমস্যা হচ্ছে তাদের কর্মসংস্থানের সমস্যা রয়ে গেছে। তাদের হাতে কাজ নেই, তাদের হাতে কর্মসংস্থান নেই। প্রিয় ভাই বোনেরা, আমরা বিএনপি পরিকল্পনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই বাংলাদেশের তরুণ যুবকদেরকে, এই বাংলাদেশের তরুণদেরকে, এই ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে আমরা ভোকেশনাল শিক্ষা দিব, তাদেরকে আমরা আইটি শিক্ষা দিব, তাদেরকে আমরা বিভিন্ন টেকনিক্যাল শিক্ষা দিব, এবং শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে আমরা দক্ষ মানুষ হিসেবে, দক্ষ কারিগর, দক্ষ শ্রমিক হিসেবে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই। এবং এই গড়ে তোলার মাধ্যমে তারা দেশে যেরকম ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির ব্যবস্থা করতে পারবে, ঠিক একইভাবে এই মানুষগুলো বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। এবং আমরা জানি এখানেও বহু মানুষ আছেন যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাইরা বিদেশে আছেন, এবং বহু মানুষকে আমরা দেখেছি যারা প্রবাসীরা বিদেশে যান, বিভিন্ন দেশে যান, কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে যাবার আগে অনেক সময় পরিবারের জমি ঘর বিক্রি করতে হয় যাবার অর্থ সংস্থান করার জন্য। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে ট্রেনিং পাওয়ার পরে যে সকল ভাইরা, আমাদের তরুণ যুবকরা, তরুণ সদস্যরা যারা বিদেশে যাবে, তাদেরকে যেন আর জমি বিক্রি করতে না হয়, পরিবারের জমি, সেই জন্য তাদেরকে আমরা স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিব, যাতে করে সেই ঋণের টাকা ব্যবহার করে তারা বিদেশে যায় এবং পরবর্তীতে ধীরে ধীরে তার যে ইনকাম, সেই ইনকাম থেকে তারা ঋণের টাকা পরিশোধ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষকে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে চাই তাদের ঘরে ঘরে, বিশেষ করে গ্রামগঞ্জ, শহর, সকল জায়গায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সমগ্র বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। এই স্বাস্থ্যকর্মীর লক্ষ্য বা উদ্দেশ্য কি? এই স্বাস্থ্যকর্মীর লক্ষ্য উদ্দেশ্য থাকবে, বিশেষ করে সেটি শহরই হোক, বিশেষ করে সেটি গ্রামই হোক, আমাদের মা বোন যারা আছে, শিশুরা যারা আছে, অধিকাংশ সময় তাদের পক্ষে হাসপাতাল যাওয়া সম্ভব হয় না, চিকিৎসা সুবিধা নেওয়া সম্ভব হয় না। এই মানুষগুলো তাদের কাছে যাবে, যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দিয়ে ঠিক করে ফেলা যায়, মা বোনদেরকে, শিশুদেরকে তারা ঘরে বসে চিকিৎসা দিয়ে এই মানুষগুলোকে তারা সুস্থ করে তুলবে। এখন প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সংক্ষেপে আমি আপনাদের সামনে আমাদের কর্ম পরিকল্পনাগুলো তুলে ধরলাম। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা,
একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের লক্ষ্য হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা, যখন দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দেয়। সেই জন্যই আমরা আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করেছি। আপনাদেরকে আমি অনুরোধ করব, চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, আপনারা চোখটা বন্ধ করে 1 মিনিটের জন্য চিন্তা করে দেখুন, এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল শিক্ষা সংক্রান্ত হোক, যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে হোক, কৃষক ভাইদেরকে সহযোগিতার ব্যাপারে হোক, মা বোনদেরকে স্বাবলম্বী করার ব্যাপারে হোক, কর্মসংস্থানে যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যাপারে হোক, কোনো ব্যাপারে কোনো পরিকল্পনা দিতে তারা সক্ষম হয়েছে কিনা? বিএনপি ছাড়া কেউ কোনো পরিকল্পনা, বিএনপি ছাড়া সঠিক পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই। কারণ হচ্ছে একটাই, এই মুহূর্তে বিএনপি একমাত্র দল, একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ সঠিকভাবে পরিচালনা করা, যাদের অভিজ্ঞতা আছে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে স্বৈরাচার সময় আমরা দেখেছি, এই মুহূর্তে আমরা দেখেছি আমাদের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাদ একটু আগে এই এলাকার একটি তীব্র সমস্যার কথা বলেছেন, অনেকগুলো সমস্যার মধ্যে একটি সমস্যার কথা বলেছেন। আমরা চাই সেই সমস্যা শুধু ঢাকা 13 নয়, সেই সমস্যার সমাধান করতে আমরা চাই সমগ্র ঢাকা মহানগরীতে, সমগ্র বাংলাদেশে। কি সেটি? আমরা চাই এমন একটি পরিস্থিতি তৈরি করতে, এমন একটি দেশ তৈরি করতে যেখানে আমাদের মা বোনেরা সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, রাত্রি হোক, দিনে যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে। আমরা চাই এমন একটি নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারবে। আমরা চাই আমাদের তরুণ যুবকরা, ভাইয়েরা, আমাদের মুরব্বীরা, তারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যেটাই করুক, নিরাপদে নিশ্চিন্তে তারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবে। আমরা চাই এমন একটি বাংলাদেশ তৈরি করতে যেই বাংলাদেশে এলাকাবাসী সহ সমগ্র ঢাকাবাসী, সমগ্র দেশের মানুষ নিশ্চিন্তে রাত্রেবেলায় তার ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবে। আমরা সেই রকম একটি বাংলাদেশ তৈরি করতে চাই এবং সেজন্যই আমরা আমাদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে রেখেছি, ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। কারণ আমরা জানি, যেহেতু বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, কোনো কর্মসূচি সফল করা সম্ভব না, কোনো কর্মসূচি জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে দমন করা না যায়, যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা না যায়, ততক্ষণ পর্যন্ত কোনো পরিকল্পনায় সুফল বয়ে আনবে না। প্রিয় ভাই বোনেরা, আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, ঢাকা শহর সহ, ঢাকা 13 অধিবাসীরা সহ গ্রামগঞ্জের মানুষ প্রায় প্রত্যেকেই একটি কষ্টে ভোগে, সেটি হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে বর্ষার মৌসুমে কখনো কোনো অতিরিক্ত পানিতে রাস্তাঘাট সবকিছু ভেসে যায়, কারণ আমাদের খাল, বিল, নদী নালাগুলো সব বন্ধ হয়ে গেছে এবং ঠিক একইভাবে এই এলাকায় এই সমস্যাটি প্রকট হয়ে আছে। আজকে আমি আপনাদের সকলের সামনে আমি আমাদের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাদকে বলে দিতে চাই যে ইনশাআল্লাহ ববি হাজ্জাদ এই এলাকায় নির্বাচিত হলে, এই এলাকা থেকে জয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে পরে, যেদিন বিএনপি সরকার গঠন করবে তারপর দিন থেকে আমাদের কাজ হবে এই এলাকার মানুষের জলবদ্ধতার সমস্যা দূর করা এবং যে যত বড় শক্তিশালী হোক না কেন, সে যদি কোনো খাল বন্ধ করে মানুষের চলাচলের সমস্যা তৈরি করে থাকে, সে যদি কোনো খাল বন্ধ করে জলবদ্ধতার কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে সেই খালকে পুনরুদ্ধার করা হবে যাতে এলাকার মানুষ জলবদ্ধতায় কষ্ট না পায়। এখন প্রিয় ভাই বোনেরা,
প্রিয় ভাই বোনেরা, আমি ঢাকা 17 থেকে নির্বাচন করছি। আমার এলাকায় বহু মানুষ আছেন যাদের সেখানে বিভিন্নভাবে থাকার সমস্যা আছে। কড়াইল বস্তি সহ ভাষান্টেক সহ আপনারা এই নামগুলো শুনেছেন। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি ইনশাল্লাহ ঢাকা 17 থেকে নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আমি আমার এলাকার সেই মানুষদের জন্য যাদের থাকার অনিশ্চয়তা দেয় তাদের জন্য আমি দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিব। আমি জানি এই এলাকায় ঠিক একই ধরনের একটি সমস্যা রয়ে গিয়েছে। আজ আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, ইনশাল্লাহ 12 তারিখে ববি হাজ্জাদ নির্বাচিত হওয়ার পরে 13 তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করার পরে এই এলাকায় ঠিক একই ধরনের মানুষ যারা আছেন তাদের এই থাকার সমস্যা যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আমরা সমাধান করব। যেই সমস্যাগত 50 বছর যাবত এই মানুষগুলো কষ্ট পাচ্ছে যেই সমস্যার কারণে, আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যার ইনশাল্লাহ বাচ্চারা এই সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করব। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি আমার দলের পরিকল্পনা যা আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গ্রহণ করেছি তা আপনাদের সামনে সংক্ষেপে এতক্ষণে তুলে ধরলাম। এখন আমি আগেই বলেছি, রাজনৈতিক দল হিসাবে আমি যদি আমার প্রতিপক্ষের গীবত গাইতাম আপনাদের সামনে তাহলে মানুষের কোনো উপকার হতো না। এবং যেহেতু বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্রকে পুনর্গঠন করা, সেই জন্যই আমরা পরিকল্পনা নিয়েছি, সেই জন্যই আমরা কর্মসূচি নিয়েছি যা ইনশাল্লাহ আমরা সময় মতন বাস্তবায়ন করব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই বাস্তবায়ন যদি করতে হয়, এই কর্মসূচিগুলোকে যদি সফল করতে হয় আমাদের পক্ষে সম্ভব না। আজ আমরা এখানে ধানের শীষের সকল মানুষ আপনাদের সামনে হাজির হয়েছি, কিন্তু আমাদের সবচাইতে বড় শক্তি হচ্ছে এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের জনগণ। কারণ আমরা বিশ্বাস করে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস, রাজনৈতিক শক্তির উৎস। এবং সে কারণেই প্রিয় ভাই বোনেরা, আমি আজ সেই জনগণের দ্বারে এসে উপনীত হয়েছি, সেই জনগণের কাছে এসে আমি উপনীত হয়েছি। আজকে আমি আমার পরিকল্পনা আপনাদের সামনে বলেছি যে আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য, আপনাদের মা বোনদের জন্য, আপনাদের এলাকার মানুষের জন্য, সামগ্রিকভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কি আমাদের পরিকল্পনা। কিন্তু ভাইয়েরা, আমি একটু জানতে চাই 12 তারিখে আপনাদের কি পরিকল্পনা? বুঝি না, শুনি না, ধানের শেষ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমি আমার ছোট ভাই ববি হাজ্জাদের কাছে এই ধানের শেষ তুলে দিয়ে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে। ববি হাজ্জাদকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখে তাকে নির্বাচিত করার পরে ববি হাজ্জাদের দায়িত্ব হবে 13 তারিখ থেকে এই এলাকার মানুষ তাদের বিপদ আপদ এবং এলাকার সমস্যা তারা উনি দেখে রাখবেন। রাজি আপনারা? রাজি? চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আসুন এই নির্বাচনী জনসভার শপথ হোক একটি, প্রতিজ্ঞা হোক একটি। কি সেটি হচ্ছে আমাদেরকে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সকলের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। এই যে আমার সামনে একজন পঙ্গু জুলাই যোদ্ধা বসে আছেন, এই মানুষগুলো জীবন দিতে নিয়েছিল, এই মানুষগুলো তাদের পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু তাদের একটি আশা আছে, আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে একটি বাংলাদেশে। আমরা কি সেই বাংলাদেশ সকলে মিলে তৈরি করতে পারবো? তাহলে আসুন, কথা একটাই, কাজ একটাই, করব কাজ সবার আগে, করব কাজ সবার আগে, বাংলাদেশ। আসুন আমরা সেই বাংলাদেশ গঠনের কাজ শুরু করব ইনশাআল্লাহ 13 তারিখ থেকে। কে কে আছেন আমার সাথে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।